আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমরা লাস্ট ক্লাসে একদম এন্ডে যেটা আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বাই ইউজিং বায়োসাভার্ট ল। আমরা বায়োসাভার্ট ল দিয়ে কিভাবে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেখানে আমরা এরকম কিছু ইকুয়েশনস পেয়েছিলাম। আজকে আমরা বায়োসাভার্ট লর অ্যাপ্লিকেশান পড়ব, যে অ্যাপ্লিকেশানটা আমাদের এক্সামিনেশানে খুব দেয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা এরকম থাকবে: ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত। তো আমরা সেই অ্যাপ্লিকেশানটা ক্যালকুলেট করছি। এটা আইদার একটা 3 মার্কসের কোয়েশ্চেন অর 4 মার্কসের কোয়েশ্চেন। সবাই প্রথমে এই ডায়াগ্রামটা ফলো কর। এই ডায়াগ্রামটা কি শো করছে? ইট ইজ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল অফ রেডিয়াস আর। এই কয়েলটা রেডিয়াস হচ্ছে আর। সার্কুলার কয়েলে কারেন্টটা কিভাবে ফ্লো করছে? ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, ঘড়ির কাঁটার উল্টো দিকে। দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট করছে, অর দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ইন দ্যাট কয়েল ইজ আই। উই আর experimenting in air or vacuum and we are in SI system। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, if we change the medium the proportionality constant will also change। তো সেইটাকে আমাদের মাথায় রাখতে হবে, সেজন্য আমরা মেনশন করলাম যে আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেট করছি আর আমাদের মিডিয়াম হচ্ছে আইদার এয়ার অর ভ্যাকিউম। এবার আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? যে এই যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে, তার জন্য কয়েলের সেন্টার ওতে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হবে, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অর দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, দ্যাট ইজ অ্যাট দ্য সেন্টার ও। তাহলে বায়োসাভার্ট ল কি বলছে? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কনসিডার অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অন দ্যাট কন্ডাক্টর। প্রথমে আমার কাজ হচ্ছে কন্ডাক্টরের উপর একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্টকে কনসিডার করা। টোটাল লেন্থ অফ দ্য কন্ডাক্টর যদি হয় এল, দেন ইনফাইনাইটেসিমালি স্মল লেন্থ উইল অলওয়েজ বি ডিএল। তাহলে দেখ, এইখানে আমরা একটা স্ট্রেট অ্যারো ড্র করেছি। এই অ্যারোটা কি ইন্ডিকেট করছে? কারেন্ট থ্রু দ্য ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট। তাহলে এলিমেন্টটা কোথায় আছে? এই পার্টিকুলার জায়গাটার মধ্যে রয়েছে। এবার আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, ইনফাইনাইটেসিমালি স্মল মিনস অ্যাটলিস্ট তার ভ্যালু হবে 10⁻⁻6 মিটার অর 10⁻⁻6 সেন্টিমিটার, যেটা আমরা নর্মালি আমাদের এই ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে অর আমাদের নেকেড আইতে আমরা কখনো দেখতে পারি না। সেই জন্য আমরা এটাকে ম্যাগনিফাইড ইমেজ ড্র করি, সেখানে আমরা শো করি ডিএল অ্যাজ এ লার্জ কোয়ান্টিটি বা লার্জ এলিমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ডিএল হচ্ছে এক্সট্রিমলি স্মল একটা কোয়ান্টিটি, যার লেন্থের ভ্যালু আইদার 10⁻⁻6 মিটার অর 10⁻⁻6 সেন্টিমিটার। তাহলে এই যে আই কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দ্য কয়েল মাস্ট অলসো ফ্লো থ্রু দ্য ডিএল, কারণ ডিএল এই কয়েলের সার্কামফেয়ারেন্সের উপর একটা ছোট্ট পার্ট। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও ডিউ টু কারেন্ট আই থ্রু ডিএল। বায়োসাভার্ট ল আমরা যদি প্রিভিয়াস ক্লাসে যাই, সেখানে দেখ আমাদের এই ফর্মটা ছিল: if current I is flowing through DL and we are in SI system and the medium is air or vacuum, then Biot-Savart law is dB is equal to mu0 4 pi IDL sin theta by r square। ঠিক এই ইকুয়েশনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফার্স্টে কি করছি? ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও অফ দ্য কয়েল ডিউ টু দ্য কারেন্ট থ্রু ডিএল, জাস্ট ওই ফর্মুলাটা লিখলাম, ডিবি ইজ ইকুয়াল টু mu0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার আরটা কি? আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম ডিএল টু দ্য পয়েন্ট হোয়ার উই নিড টু ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড। যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বলবে ডিএল থেকে, সেই পয়েন্টের ডিস্টেন্স।
এখানে আমাদের পয়েন্টটা কোনটা, সেন্টার অফ দ্য কয়েল। তাহলে ডিএল এর সঙ্গে যদি আমরা সেন্টারকে কানেক্ট করি বাই এ স্ট্রেট লাইন, তাহলে দিস উইল বি দ্য রেডিয়াস অফ দ্য কয়েল। তাহলে আমরা এই যে বলেছিলাম রেডিয়াস অফ দ্য সার্কুলার কয়েল আর, so this r is basically the perpendicular distance between dl and the center o। এবার dl কি বলেছি, dl is infinitesimally small, any infinitesimally small length is always a straight line। তাহলে আমরা যদি একটা সার্কেলের সার্কামফেয়ারেন্স বা পরিধির উপর একটা স্ট্রেট লাইন ড্র করি, দ্যাট স্ট্রেট লাইন মাস্ট বি এ ট্যানজেন্ট। এবার ট্যানজেন্ট জন্য দেখ, এই জন্য দেখ এখানে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এটা সবসময় মনে রাখবি যে ইফ উই ড্র এনি স্ট্রেট লাইন অন দ্য সার্কামফেয়ারেন্স অফ এ সার্কেল, দ্যাট স্ট্রেট লাইন উইল অলওয়েজ বি দ্য ট্যানজেন্ট, যেটাকে বাংলাতে আমরা বলি স্পর্শ। তাহলে ডিএল ইজ ট্যানজেন্ট, আর ইজ রেডিয়াস, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট ইজ অলওয়েজ 90 ডিগ্রি। ব্যাসার্ধ আর স্পর্শকের ইন্টারনাল অ্যাঙ্গেল is always 90 degree. What was the internal angle between DL and R? According to Biot-Savart law, it was theta. তাহলে আমাদের এই ডায়াগ্রামে অ্যাঙ্গেল বিটুইন ডিএল দ্যাট ইজ ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস আর ইজ 90 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে, থিটার জায়গায় 90 ডিগ্রি পুট করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি আসছে দেখ, ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। সাইন 90 ডিগ্রি মানে +1, 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ডিবির এক্সপ্রেশন আসছে মিউ 0/4 আই ডিএল বাই আর স্কোয়ার। এই ডিবিটা কি রিপ্রেজেন্ট করছে, দিস ডিবি ইজ রিপ্রেজেন্টিং দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু কারেন্ট আই ফ্লোয়িং থ্রু ডিএল। এই ডিএল বা ইনফাইনাইটেসিমালি স্মল লেন্থ ডিএল এর মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করার জন্য কয়েলের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হচ্ছে, দ্যাট ইজ ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 আই ডিএল বাই আর স্কোয়ার। তাহলে ডিএল এর জন্য আমরা সেন্টারে ফিল্ড পেয়ে গেলাম, কিন্তু আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। তার মানে পুরো কয়েলের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কি করব, we will integrate this dB for the entire circular coil। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু দ্য হোল কারেন্ট ক্যারিং কয়েল কি হবে, ইন্টিগ্রাল অফ দিস ডিবি। এবার ভালো করে সবাই দেখ, টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইজ বি, ডিবিটা কি ছিল, ইনফাইনাইটেসিমালি স্মল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটেসিমালি স্মল লেন্থ ডিএল। যেখানে লেন্থ ইনফাইনাইটেসিমালি স্মল সেখানে ম্যাগনেটিক ফিল্ডও ইনফাইনাইটেসিমালি স্মল। বাট হোয়েন উই আর কনসিডারিং দ্য হোল সার্কুলার কয়েল, ম্যাগনেটিক ফিল্ড ক্যান নো লঙ্গার বি ইনফাইনাইটেসিমালি স্মল। যখন আমাকে পুরো কয়েলটা কনসিডার করতে হবে তখন আর ম্যাগনেটিক ফিল্ড ইনফাইনাইটেসিমালি স্মল থাকবে না, তখন ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা একটা লার্জ কোয়ান্টিটি। তাই জন্য আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছি বাই ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি কি করে পাবো, বাই ইন্টিগ্রেটিং দিস ডিবি। তাহলে আমি বি ইজ ইকুয়াল টু কি লিখলাম, ইন্টিগ্রাল ডিবি। এবার সবাই খুব ভালো করে দেখ, মিউ 0/4 মিউ 0 ইজ এ কনস্ট্যান্ট, 4 না এটা নাম্বার একটা কনস্ট্যান্ট, আই হোয়াট ইজ আই, আই ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। আমরা এখানে কনসিডার করেছি কারেন্ট থ্রু দ্য কয়েল ইজ আই, তার মানে কারেন্ট আই ইজ কনস্ট্যান্ট, আই চেঞ্জ হচ্ছে না। আবার একটা সার্কেলের রেডিয়াস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, সো আর ইজ অলসো কনস্ট্যান্ট। সো মিউ 0/4 কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, আর স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আমরা কনস্ট্যান্টগুলোকে কি করি, ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে চলে আসি। সো উই আর ডুইং দ্য সেম থিং হিয়ার, we are taking all the constant terms out of the integral sign। constant term গুলো দেখ ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে এলো, মিউ 0/4 কনস্ট্যান্ট, আই বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে উইদিন ইন্টিগ্রাল কি পড়ে রইল, ইন্টিগ্রাল ডিএল।
এবার তোরা ম্যাথামেটিক্সে চিন্তা করে দেখ, আমরা যখন ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রাল ডিএক্স ইজ এক্স, ইন্টিগ্রাল ডিওয়াই ইজ ওয়াই, সো হোয়াট উইল বি ইন্টিগ্রাল ডিএল? ইন্টিগ্রাল ডিএল উইল বি এল. So we will get this equation b is equal to mu 0 I by 4 pi r square into L. Now what is this L? L is the total length of the circular current carrying coil. এই সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েলের টোটাল লেন্থই হচ্ছে আমার এখানে এল, যেটা দেখ লেখা রয়েছে লেন্থ অফ দ্য সার্কুলার কয়েল. এবার একটা সার্কেলের লেন্থ মানে কি? লেন্থ অফ এ সার্কেল ইজ নাথিং বাট সারকামফেয়ারেন্স. একটা সার্কেলের লেন্থ মানে হচ্ছে সেই সার্কেলটার পরিধি. তাহলে আমরা সবাই জানি যে ইফ উই আর কনসিডারিং এ সার্কেল অফ রেডিয়াস আর, দেন সারকামফেয়ারেন্স অফ দ্য সার্কেল ইজ 2 পাই আর. আর রেডিয়াসের যে কোনো সার্কেলের পরিধির ভ্যালু 2 পাই আর. তাহলে আমরা কি করব? লেন্থ অফ দ্য সার্কুলার কয়েলের এল এর জায়গাতে আমরা পুট করব 2 পাই আর. সো 2 পাই আর ইজ বেসিক্যালি দ্য লেন্থ অফ দ্য সার্কুলার কয়েল, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কয়েল. এইবার দেখ আমরা ক্যালকুলেশন করছি, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, 2 4 ক্যান্সেল হয়ে ডিনোমিনেটারে 2 রয়ে গেল, আর বাই আর স্কোয়ার মানে হয়ে গেল আর. তাহলে ফাইনাল এক্সপ্রেশন অফ বি কি আসলো? মিউ 0 আই বাই 2 আর. সো দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড at the center of that circular current carrying coil is B is equal to mu 0 I by 2 R, where mu 0 is permeability of free space or permeability of vacuum, capital I is the current flowing through the circular coil, R is the radius of the circular coil. এইটা হলো আমাদের এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল. এইখানে একটা কথা দেখ, এই কয়েলে একটা সিঙ্গেল টার্ন রয়েছে. তাহলে আমি এখানে এটা কি বলতে পারি? এখানে আমরা একটা কথা অ্যাড করতে পারি. কথাটা হচ্ছে দ্য অ্যাবাভ এক্সপ্রেশন ইজ ফর এ কয়েল অফ সিঙ্গেল টার্ন. তার মানে যে কয়েলটা নিয়ে আমরা কাজ করছি, এই যে আমরা এক্সপ্রেশনটা পেলাম বি ইজ ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 আর, দিস এক্সপ্রেশন ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ কয়েল হুইচ হ্যাজ ওয়ান টার্ন, একটাই টার্ন যেখানে আছে, তার জন্য আমাদের বি ইজ ইকুয়াল টু হবে মিউ 0 আই বাই 2 আর. কিন্তু যদি এরকম কয়েল দেওয়া হয় যেখানে এন নাম্বার অফ টার্নস রয়েছে, এন এর ভ্যালু যা হতে পারে 5 10 20 50 100 10,000 যা খুশি, দেন উই হ্যাভ টু সিম্পলি মাল্টিপ্লাই দিস এক্সপ্রেশন অফ সিঙ্গল টার্ন বাই দ্য নাম্বার অফ টার্নস. তাহলে আমার যদি কয়েলে থাকে ক্যাপিটাল এন নাম্বার অফ টার্নস, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্যাট n turn coil will be just mu 0 I by 2 r multiplied by the number of turns capital N. তাহলে b এর এক্সপ্রেশনটা হয়ে যাবে mu 0 I capital N by 2 r. n এর ভ্যালু যা তোকে দেবে সেই n এর ভ্যালু ওখানে পুট করে দিবি, mu 0 I আর এদের ভ্যালু প্রোভাইডেড থাকবে. তাহলে আমরা পেয়ে যাব টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ কয়েল হ্যাভিং এন নাম্বার অফ টার্নস. সিঙ্গেল টার্ন যদি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা এই অবধি হবে, বি ইজ ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 আর. যদি কয়েলে এন নাম্বার অফ টার্নস থাকে তখন আমাদের এই এক্সপ্রেশনটাকে নাম্বার অফ টার্নস ইন দ্য সার্কুলার কয়েল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে. তখন এক্সপ্রেশনটা হয়ে যাবে বি ইজ ইকুয়াল টু মিউ 0 আই ক্যাপিটাল এন বাই 2 আর. এই যে এন্টায়ার ক্যালকুলেশনটা আমরা করলাম ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল, এই টোটাল ডেরিভেশনটা বলতে পারে আইদার ডিরাইভ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল, অর বলতে পারে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল. দুটো কোয়েশ্চেনেরই কিন্তু সেম আনসার. এই টোটাল
ক্যালকুলেশনটা হচ্ছে আইদার একটা 3 মার্কসের কোয়েশ্চেন অর 4 মার্কস কোয়েশ্চেন। আমরা যদি পুরোটা পারফেক্টলি লিখতে পারি তাহলে পরে 3 অর 4-এ কিন্তু এক্স্যাক্ট 3 অর 4 মার্কস পাবি। এই এক্সপ্রেশনটা বা এই ক্যালকুলেশন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সেমিস্টার এক্সামিনেশন। সবাই এটা খুব ভালো করে প্র্যাকটিস করবি। এই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আর একটা আমাদের ক্যালকুলেশন আছে, কিন্তু ক্যালকুলেশনটা আমরা ইন ডিটেল বেশি করব না। এখান থেকে আমাদের মেজরিটি টাইমে এখানে যেটা দেয় সেটা হচ্ছে দ্য ফাইনাল এক্সপ্রেশন। আগের বারে কয়েলটা কি ছিল? সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। এবারে কয়েলটা কি দিয়েছে? এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ফিগারটা সবাই ভালো করে দেখ। এবি ইজ এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আগেরটার মতো সার্কেল নয়। এই এবির মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। এখানে একটা পি পয়েন্ট দিয়েছে, আমাকে ক্যালকুলেট করতে হবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু দিস স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এবার ফার্স্টে কি করব আমি? প্রথমে আগে আমাকে যে আমার কন্ডাক্টরের শেপ যা খুশি হোক না কেন, প্রথম কাজ হচ্ছে আমাকে কনসিডার করতে হবে অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখ, আমরা যখন প্রিভিয়াস ক্যালকুলেশনটা করলাম সেখানে আমরা একটা ডিএলকে কনসিডার করেছিলাম অন দ্য সার্কামফেয়ারেন্স, কারণ কয়েলটা সার্কেল ছিল। এবার আমরা কি করছি? আমাদের এবার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা হচ্ছে এ স্ট্রেট কন্ডাক্টর। তাহলে আমি এবার কন্ডাক্টরের মধ্যে যে কোনো জায়গায় অ্যাট এনি প্লেস উই ক্যান কনসিডার অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট ডিএল। এই ডিএলটা আমি এখানে সি পয়েন্টে কনসিডার করেছি। দিস সি পয়েন্ট ক্যান বি এনিহোয়ার ইন বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি, যে কোনো জায়গাতে হতে পারে। আমরা ক্যালকুলেশনটা যাতে খুব ইজিলি করা যায় তাই জন্য আমরা সি পয়েন্টে এই ডিএলকে কনসিডার করলাম। ডিএল এর মধ্যে দিয়ে এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করছে? সেম আই ইজ ফ্লোয়িং থ্রু ডিএল। তাহলে আমরা ডিএল কে কোন পয়েন্টে কনসিডার করেছি? অ্যাট পয়েন্ট সি। এবারে সেকেন্ড কাজ কি হবে? উই হ্যাভ টু জয়েন দ্য পয়েন্ট অ্যান্ড দ্য ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট বাই এ স্ট্রেট লাইন। যখনই আমরা ডিএল কনসিডার করব, পরের কাজ হচ্ছে ডিএল এর সঙ্গে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেওয়া। এ দেখ, আমরা একটা স্ট্রেট লাইন সিপি জয়েন করে দিয়েছি, যেখানে সিপির ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু আর। এবার ও হচ্ছে কি? ও হচ্ছে আমাদের এই যে পি পয়েন্টটা, সেই পি পয়েন্টের থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি অন দি স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলে সেই পারপেন্ডিকুলার কোনটা হবে? পারপেন্ডিকুলার হবে পিও। তাহলে এই পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স আমি পাচ্ছি, যেটা দেখ আমরা ইন্ডিকেট করেছি বাই স্মল লেটার এ। তাহলে ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে এ। এবার যে পয়েন্টে ওতে এসে কাট করলো, এই দেখ ওসিপি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার ওপিটা হচ্ছে বেস, ওসি হচ্ছে পারপেন্ডিকুলার, আর সিপি হচ্ছে হাইপটেনিউজ। তার মানে ভূমি ওপি, ওসি হচ্ছে লম্ব, আর সিপিটা হচ্ছে অতিভুজ। এই যে ওসি, এই ডিস্টেন্সটাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করেছি। তাহলে ওসি ইজ ইকুয়াল টু, দেখ আমাদের এখানে লেখা রয়েছে এল। এবারে এই সিপি আর ওপি এরা দেখ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে বেস অ্যাঙ্গেল অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওসিপি। বেস অ্যাঙ্গেলকে বাংলায় আমরা বলি ভূমিকোণ। তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে আলফা বলেছি। এই আলফাটা কিন্তু অন্য অ্যাঙ্গেল। বায়োস্যাভার্ট লর অ্যাঙ্গেল ছিল থিটা। হোয়াট ওয়াজ থিটা? থিটা ওয়াজ অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর। তাহলে আমাদের এখানে আর কোনটা? আর হচ্ছে সিপি। ডিএল কোনটা? ডিএল হচ্ছে এই স্ট্রেট লাইনটা। তাহলে থিটা হচ্ছে কোনটা? থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। এইবার আমরা
ছোট্ট কিছু ক্যালকুলেশন করব। ফার্স্টে কি করতে হবে, পি পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট আমরা একবারে করব না, আমরা ফার্স্টে ক্যালকুলেট করব ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ডিউ টু দ্য ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট ডিএল। এই ডিএল ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্টের জন্য পিতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত। আগের বারের মতন এসআই সিস্টেমে আমরা কাজ করছি, আর মিডিয়াম হচ্ছে এয়ার অর ভ্যাকিউম। তাহলে আমরা কি করব, বায়োস্যাভার্টস লকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করব। বায়োস্যাভার্ট ল দেখ আমরা সেটাই লিখেছি, ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইবার সবাই ভালো করে এই ডায়াগ্রামটা দেখ, ও সিপি দিস ইজ আওয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে সিপিও হচ্ছে দিস অ্যাঙ্গেল। এখানে একটা জিনিস ভুল লেখা আছে, সরি, এটা সিওপি হবে না, এটা সিপিও হবে। সিপিও হচ্ছে বেস অ্যাঙ্গেল আলফা। এবার এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে দেখ এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ দিস ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজটার বহিস্থ কোণ। এবার এই এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা তোরা ট্রিগোনোমেট্রিতে করেছিস, ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস। একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত দুটো অন্তর্বর্তী কোণের যোগফলের সমান। দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রি। তাহলে আমার এখানে থিটা এই অ্যাঙ্গেলটা, এর অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল কোনটা, একটা হচ্ছে অ্যাঙ্গেল সিওপি অ্যান্ড দ্য আদার অ্যাঙ্গেল ইজ সিপিও। সিওপিটা হচ্ছে 90 ডিগ্রি বিকজ উই হ্যাভ ড্রপড এ পারপেন্ডিকুলার ফ্রম পয়েন্ট পি অন দিস স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে সিওপি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সিপিও এই অ্যাঙ্গেলটা আলফা অলরেডি আমরা কনসিডার করেছি। তাহলে আমি কি বলতে পারি, দিস এক্সটার্নাল অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু সাম অফ দ্য টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস। সেই দুটো অ্যাঙ্গেল কি, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে আলফা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম, 90 ডিগ্রি প্লাস আলফা। এই স্টেপটা সবার ক্লিয়ার হয়েছে? এটা সবাই বুঝতে পেরেছি সেই স্টেপটা অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি প্লাস আলফা হয়, বোথ সাইডে সাইন নে। তাহলে লেফট হ্যান্ড সাইড হবে সাইন থিটা, রাইট হ্যান্ড সাইড হবে সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। সাইন 90 ডিগ্রি প্লাস আলফা তোরা অলরেডি ট্রিগোনোমেট্রিতে করেছিস। সাইন 90 ডিগ্রি প্লাস আলফা ইজ কস আলফা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল কোসাইন অফ আলফা। খুব ভালো কথা। নেক্সট, এই যে ট্রায়াঙ্গেল ওসিপি, এই ট্রায়াঙ্গেল থেকে এবার আমরা ক্যালকুলেট করব ট্যান আলফা। ট্যান আলফা মিন্স পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার ওসি বেস ওপি। তাহলে পারপেন্ডিকুলার ওসির ভ্যালু কত, এল, বেসের ভ্যালু কত, এ। তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু হবে এল বাই এ। এ দেখ, ট্যান আলফা ইজ ইকুয়াল টু এল বাই এ। ক্রস মাল্টিপ্লাই কর, এল ইজ ইকুয়াল টু এ ট্যান আলফা। এবার যদি আমরা বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করি, এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হুইচ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, তাই জন্য কনস্ট্যান্ট সেম এ থাকবে। এল এর ডিফারেন্সিয়েশন উইল বি ডিএল। অ্যান্ড হোয়াট ইজ ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা, তোরা পড়েছিস ডিফারেন্সিয়েশনে, ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা ইজ সেক স্কোয়ার থিটা। সো ডি অফ ট্যান থিটা উইল বি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা থিটার জায়গায় কি পাচ্ছি, আলফা। তাহলে ডি অফ ট্যান আলফা উইল বি সেক স্কোয়ার আলফা ডি আলফা। তাহলে ডিএল ইজ ইকুয়াল টু হলো এ সেক স্কোয়ার আলফা ডি আলফা। এটা আমরা ডিফারেন্সিয়েট করে পেলাম, এটা অলরেডি তোরা সবাই করেছিস, তোরা জানিস। নেক্সট হচ্ছে সেম ট্রায়াঙ্গেল থেকে এবার আমরা ক্যালকুলেট করব ভ্যালু অফ কস আলফা। কস আলফা মিন্স বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ, ভূমি বাই অতিভুজ। এখানে বেস কোনটা, ওপি, অতিভুজ কোনটা, সিপি। তাহলে বেসের ভ্যালু ওপি মানে এ, সিপি হচ্ছে আর।
তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু এ বাই আর। এ দেখ cos আলফা ইজ ইকুয়াল টু হয়ে গেল এ বাই আর। তাহলে আমরা যদি এবার আর ইজ ইকুয়াল টু লিখতে চাই, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব। আর কে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দে, cos আলফাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দে। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল এ বাই cos আলফা। 1 বাই cos থিটা মিনস sec থিটা, তাহলে পরে 1 বাই cos আলফা হয়ে যাবে sec আলফা। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল এ sec আলফা। তাহলে কি কি ভ্যালু পেলাম? সাইন থিটা ইজ ইকুয়াল টু পেলাম cos আলফা, ডিএল সমান পেলাম এ sec স্কোয়ার আলফা ডি আলফা, আর ইজ ইকুয়াল টু পেলাম এ sec আলফা। এই তিনটে ভ্যালু সাইন থিটার জায়গায় আমরা এই ইকুয়েশানে, আমরা যদি এই ইকুয়েশানটাকে ধর নাম্বার দিলাম সে রোমান 1, তাহলে আমরা এই রোমান 1 ইকুয়েশানে সাইন থিটার জায়গায় লিখব cos আলফা, মানে সাইন থিটার জায়গায় cos আলফা পুট করব। ডিএল এর জায়গায় পুট করব এ sec স্কোয়ার আলফা ডি আলফা, আর এর জায়গায় পুট করব এ sec আলফা। এ দেখ সাবস্টিটিউট করছি। কি ছিল? মিউ 0 বাই 4 পাই, মিউ 0 বাই 4 পাই, আই সেম রইল। ডিএল ছিল, ডিএল এর জায়গায় আমরা দিলাম এ sec স্কোয়ার আলফা ডি আলফা। তারপর কি ছিল? সাইন থিটা, সাইন থিটার জায়গায় লিখলাম cos আলফা, ডিভাইডেড বাই আর স্কোয়ার ছিল। আর ইজ ইকুয়াল টু ছিল এ sec আলফা, তাহলে আর স্কোয়ার কি হবে? এ স্কোয়ার sec স্কোয়ার আলফা। এ দেখ আমরা সাবস্টিটিউট করলাম এ স্কোয়ার sec স্কোয়ার আলফা। sec স্কোয়ার আলফা sec স্কোয়ার আলফা ক্যান্সেল হয়ে গেল। এ বাই এ স্কোয়ার মানে 1 বাই এ থেকে গেল। তাহলে আমাদের কাছে কি পড়ে রইল? ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু হলো মিউ 0 বাই 4 পাই, নিউম্যারেটারে দেখ শুধু রয়েছে আই, ডি আলফা cos আলফা। তাহলে আমাদের নিউম্যারেটারে কি রইল? আই cos আলফা ডি আলফা, আর ডিনোমিনেটারে sec স্কোয়ার আলফা sec স্কোয়ার আলফা ক্যান্সেল হয়ে গেছে। এ বাই এ স্কোয়ার ক্যান্সেল হয়ে পড়ে রয়েছে শুধু 1 বাই এ। তাহলে আমাদের ডিবির এক্সপ্রেশনটা হলো মিউ 0 বাই 4 পাই আই cos আলফা ডি আলফা বাই এ। এই ক্যালকুলেশনটা অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? সবাই বুঝতে পেরেছিস এই অবধি ক্যালকুলেশন? আচ্ছা, তাহলে এবারে আমায় কি করতে হবে? টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি। টোটাল ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য আমরা আগেরবারে কি করেছিলাম? আমরা ডিবিকে ইন্টিগ্রেট করেছিলাম। ইন দিস কেস অলসো উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস ডিবি। এবার দেখ কোন কোন টার্মগুলো কনস্ট্যান্ট। মিউ 0 বাই 4 পাই কনস্ট্যান্ট, কারেন্ট আই কনস্ট্যান্ট, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওপি এ কনস্ট্যান্ট। তাহলে অল দ্য কনস্ট্যান্ট টার্মস আর টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল সাইন। যতগুলো কনস্ট্যান্ট আছে সবকটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দে। তাহলে বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে রইল? cos আলফা ডি আলফা। আমাদের এই cos আলফা ডি আলফাকে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রাল cos থিটা ডি থিটা আমরা কি পেয়েছিলাম? সাইন থিটা। তোরা ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেশন করেছিস। তাহলে ইন্টিগ্রাল cos আলফা ডি আলফা মানে পাওয়া যাবে সাইন আলফা। এবারে আমার অ্যাঙ্গেলের ভ্যালু যেরকম হবে তার উপর ডিপেন্ড করে আমার ফাইনাল এক্সপ্রেশনগুলো চেঞ্জ হবে। ফার্স্ট কন্ডিশনটা কি হয়? এখানে দেখ আমাদের এই এবি স্ট্রেট কন্ডাক্টরের একটা ফাইনাইট লেন্থ রয়েছে, একটা পার্টিকুলার লেন্থ আছে যেটা আমরা ডায়াগ্রামে ড্র করেছি। কিন্তু যদি এরকম হয় যে দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং, অসীম দৈর্ঘ্যের একটা লেন্থ দিল। অসীম দৈর্ঘ্য বা ইনফাইনাইটলি লং মানে কি? তার মানে একটা এন্ড আছে পজিটিভ ইনফিনিটিতে আর একটা এন্ড আছে নেগেটিভ ইনফিনিটিতে। তবেই আমরা বলতে পারবো যে কন্ডাক্টরের লেন্থ হবে ইনফাইনাইটলি স্মল, কি বলে, ইনফাইনাইটলি লং। ইনফাইনাইটলি লং আর ইনফাইনাইটেসিমালি স্মল দুটো কিন্তু সেম ওয়ার্ড নয়। ইনফাইনাইটেসিমালি স্মলের বাংলা হচ্ছে অসীম ক্ষুদ্র, খুব খুব ছোট। আর ইনফাইনাইটলি লং মানে হচ্ছে
যার লেন্থ হচ্ছে ইনফাইনাইট, তার মানে সেই লেন্থকে আমরা ক্যালকুলেট করতে পারি না, এক্সট্রিমলি লার্জ একটা কোয়ান্টিটি। তাহলে প্রথম কেসে আমাকে কি বলে, দিস কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং। যদি এই কন্ডাক্টরটা ইনফাইনাইটলি লং হয় অ্যান্ড ইফ দিস পয়েন্ট পি ইজ নিয়ার দ্য সেন্টার, তখন আমাদের এই আলফার আপার লিমিট হয়ে যায় +90°, লোয়ার লিমিট হয়ে যায় -90°। আমাদের এত ডিটেল ক্যালকুলেট করার এখানে স্কোপ নেই, শুধু এইটুকু মনে রাখবি যে হোয়েন দ্য কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং অ্যান্ড দ্য অবজারভেশন পয়েন্ট, এখানে অবজারভেশন পয়েন্ট মিনস আওয়ার পয়েন্ট পি, এবং পয়েন্টটা কোথায় রয়েছে, নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয়, দেন দিস ভ্যালু অফ আলফা উইল ভ্যারি ইন বিটুইন +90° অ্যান্ড -90°। এবার যদি আমরা, তোরা ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেশন করেছিস, যেখানে ইনডেফিনিট ইন্টিগ্রাল করেছিস, আবার ডেফিনিট ইন্টিগ্রালও করেছিস। ডেফিনিট ইন্টিগ্রালে একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা এই কন্ডিশনে হয়ে যাবে এ ডেফিনিট ইন্টিগ্রাল, যার লোয়ার লিমিট হবে -π/2, আপার লিমিট হবে +π/2। তার মানে আমরা যদি cos আলফা ডি আলফাকে ইন্টিগ্রেট করি ইন বিটুইন -90° অ্যান্ড +90°, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসে এক্স্যাক্টলি ইকুয়াল টু 2। এবার দেখ, ডিনোমিনেটারে 4 আছে, তাহলে যদি আমরা এই μ0I/4πa কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 আর ডিনোমিনেটারের 4 ক্যান্সেল হয়ে 1/2 থাকবে, তাই জন্য আমাদের বি এর এক্সপ্রেশনটা চলে আসে μ0I/2πa। তার মানে যদি আমাকে বলে কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং অ্যান্ড দ্য পয়েন্ট ইজ নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর, দেন the expression of magnetic field at the point P will be μ0I/2πa। তার কারণ আমরা যদি এই ইন্টিগ্রাল cos আলফা ডি আলফা ক্যারি আউট করি উইদিন দ্য লিমিটস -π/2 টু +π/2, দ্য রেজাল্ট উইল বি 2। তাহলে 2 দিয়ে 1/4 কে মাল্টিপ্লাই করলে হাফ থাকবে, তাই জন্য আমাদের এক্সপ্রেশনটা হবে μ0I/2πa। কিন্তু যদি কন্ডিশন স্লাইট চেঞ্জ করে, স্লাইট চেঞ্জ কি, সেকেন্ড কন্ডিশনে দেখ আবার বলছে দ্য কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং, বাট ফার্স্ট কন্ডিশনে অবজারভেশন পয়েন্ট কি ছিল, নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর। এবার অবজারভেশন পয়েন্ট কোথায় বলছে, নিয়ার ওয়ান এন্ড অফ দ্য কন্ডাক্টর। ওয়ান এন্ড অফ দ্য কন্ডাক্টর মানে এইবার কন্ডাক্টরটা ইনফাইনাইটলি লং, তার মানে দ্য পয়েন্ট এ ইজ অ্যাট নেগেটিভ ইনফিনিটি, পয়েন্ট বি অ্যাজ পজিটিভ ইনফিনিটি। তাহলে আইদার এই পি পয়েন্টটা হবে নিয়ার নেগেটিভ ইনফিনিটি অর পি পয়েন্টটা হবে নিয়ার পজিটিভ ইনফিনিটি। পি যদি মিডে থাকে তাহলে আপার লিমিট +90, লোয়ার লিমিট -90। কিন্তু পি যদি চলে যায় নেগেটিভ ইনফিনিটিতে, তাহলে লোয়ার লিমিট হয়ে যাবে 0, আপার লিমিট হয়ে যাবে, সরি, লোয়ার লিমিট হবে -90, আপার লিমিট হবে 0। আর পি যদি চলে যায় আমাদের পজিটিভ ইনফিনিটিতে, তাহলে লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে +90। আগের বারের মতন -90 টু +90 হবে না, যে কোনো একটা কেসে লিমিটটা 0 হবে। সেই কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয়, তখন এই ইন্টিগ্রাল cos আলফা ডি আলফার ভ্যালু আসে 1। 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট সেম থাকে, সেই কারণের জন্য μ0I/4πa আমাদের সেম থাকবে। এই ক্যালকুলেশনগুলো করার স্কোপ যেহেতু আমাদের এখানে নেই, তাই জন্য আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমাকে এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে। তোদের পরীক্ষাতে কোয়েশ্চেন দেবে সেমিস্টার এক্সামিনেশানে, কিভাবে বলতে পারে, রাইট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড
when the conductor is straight, infinitely long and the point is at the center, তখন আমরা লিখব এই এক্সপ্রেশনটা। যদি বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড when the current carrying conductor is infinitely long and the point is at one end of the conductor, তখন আমরা লিখব এই সেকেন্ড এক্সপ্রেশনটা। আর যদি আমাকে বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেখানে আমাকে এই কন্ডিশন কিছু বলল না, তখন আমরা এই পার্টটা লিখব। বাট লিখব ডিপেন্ডিং আপন দ্য মার্কস। যদি 3 মার্কস দেয় তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে ইকুয়েশন 1 অবধি লিখব। যদি 2 মার্কস থাকে তাহলে শুধু ডায়াগ্রামটা ড্র করবি, ইকুয়েশন নাম্বার 1 লিখবি, আর এটাকে যদি ইকুয়েশন 1 দিই আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 2 করে দিই, আর ইকুয়েশন 2 লিখবি। যদি 2 মার্কসের থাকে অনলি দ্য ডায়াগ্রাম, ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2। যদি 3 মার্কস দেয় দেন অ্যান্ড অনলি দেন উই উইল ডু দ্য ক্যালকুলেশন, আদারওয়াইজ নট। আর যদি আমাকে একদম মেনশন করে দেয় কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং, অবজারভেশন পয়েন্ট ইজ আইদার অ্যাট দ্য সেন্টার অর নিয়ার অ্যাট ওয়ান এন্ড, তখন আমাদের সেই কন্ডিশনের উপর বেস করে আমাদের এই দুটো এক্সপ্রেশনের যে কোনো একটা মেনশন করতে হবে। এই সেকেন্ড ক্যালকুলেশনটা জেনারেলি খুব কম দেয়, এখানে স্পেশাল কেসের এক্সপ্রেশনটাই লিখতে দেয়, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ক্যালকুলেশন হুইচ ওয়াজ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। এইটা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অ্যাপ্লিকেশান আমাদের সিলেবাসের স্কোপ অনুযায়ী রয়েছে, এছাড়া আরও অনেক অ্যাপ্লিকেশান আছে, আমাদের ওই পার্টগুলোতে যাওয়ার দরকার নেই। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এইবারে আমাদের একটা ক্যালকুলেশন মানে আমাদের কিছু এক্সপ্রেশন লিখতে দেয়। কীরকম? সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। নাও ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড উই হ্যাভ প্লেসড এ কন্ডাক্টর হুইচ ইজ ক্যারিং এ সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখলাম যার মধ্যে দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। আমি কি দেখব? আমি অবজার্ভ করব when the current is flowing through that conductor inside the magnetic field, a force will act on that current carrying conductor. কেন ফোর্স অ্যাক্ট করবে? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। সেখানে আমরা কি বলেছিলাম? ইফ এ চার্জ ইজ মুভিং থ্রু এ ম্যাগনেটিক ফিল্ড দেন এ ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট অন দ্যাট মুভিং চার্জ। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মিনস কি? চার্জ ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট কন্ডাক্টর। তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা কোথায় রয়েছে? ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো ইফ দ্য চার্জেস আর মুভিং থ্রু দ্য কন্ডাক্টর দ্যাট মিনস দ্য চার্জেস আর মুভিং থ্রু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জ মুভ করলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড উইল এক্সার্ট ফোর্স অন দোজ চার্জেস। এবার চার্জগুলো কোথায় ফ্লো করছে? থ্রু দ্য কন্ডাক্টর, উইদিন দ্য কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের ইনসাইডে চার্জ ফ্লো করছে বলে ফোর্সটা আলটিমেটলি কন্ডাক্টরের উপর গিয়ে অ্যাক্ট করবে। আমাদের এই ফোর্সটা কি জানতে হবে। এবার দেখ, এখানে একটা টার্ম মেনশন করা হয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের বাংলা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। ইউনিফর্ম ফিল্ড মানে দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড ইজ সেম এভরিহোয়ার। যদি আমি কোনো একটা ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন
এবং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম পাই, তাহলে আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডকে কনসিডার করব অ্যাজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ফিল্ডকে কিভাবে ড্র করা হয়? এরকম প্যারালাল স্ট্রেট লাইন দিয়ে ড্র করা হয়। যদি স্ট্রেট লাইন না হয়ে লাইনসগুলো থাকে কার্ভ লাইন, দ্য ফিল্ড ইজ নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সব পয়েন্টে সেম নয়। যেই মোমেন্টে ইউনিফর্ম হবে আমাদের ফিল্ড রিপ্রেজেন্টেশন হবে প্যারালাল স্ট্রেট লাইনস। দ্যাট মিনস দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ সেম এভরিহোয়ার। এবারে দেখ, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেন দিয়েছে ক্যাপিটাল বি। এই অ্যারোগুলো রিপ্রেজেন্ট করছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টেড ফ্রম লেফট টু রাইট হরাইজেন্টালি। বি ভেক্টরটা সেটা ইন্ডিকেট করছে। দিস ইজ আওয়ার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই যে দেখছিস একটা সিলিন্ড্রিক্যাল রডের মতন, দিস ইজ আওয়ার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। লেন্থ অফ দ্য কন্ডাক্টর বলেছে ক্যাপিটাল এল, অ্যান্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইজ ক্যাপিটাল আই। এবার দেখ, এই ক্যাপিটাল আই এর অ্যারোর সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যারোর দেখ একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে, যেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল বিটুইন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। দিস অ্যাঙ্গেল অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম ইজ গিভেন বাই থিটা। এবার যদি আমরা ওই কি বলে লোরেন্স ম্যাগনেটিক ফোর্সের ওই ক্যালকুলেশনটা করি, তাহলে আলটিমেটলি আমরা ফাইনালি ক্যালকুলেট করে দেখব যে দ্য ফোর্স অ্যাক্টিং অন দিস স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ ইকুয়াল টু দিস এক্সপ্রেশন এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। I is the strength of current flowing through the conductor, L is the length of the conductor, capital B is the strength of the magnetic field, and what is theta? Theta is the angle between the length of the conductor and the magnetic field. এর একটা ডিটেল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমাদের করার এই মোমেন্টে কোনো দরকার নেই, আমাদের এই ফাইনাল এক্সপ্রেশনটা লাগবে। আমি ভেক্টর নোটেশনটা দিয়ে দিয়েছি কেন? তার কারণ অনেক সময়তে 1 মার্কের কোয়েশ্চেনে সেমিস্টার এক্সামে দেয় যে রাইট দ্য এক্সপ্রেশন অর রাইট দ্য ভেক্টর নোটেশন অফ ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। যদি আমাকে ভেক্টর এক্সপ্রেশন অর ভেক্টর নোটেশন মেনশন করে দেয়, দেন উই হ্যাভ টু রাইট দ্য ভেক্টর নোটেশন। সেখানে কিন্তু স্কেলার নোটেশন আমি কোনোভাবে লিখতে পারবো না। কিন্তু যদি আমাকে বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড, যেখানে কোথাও মেনশন করলো না দ্য ভেক্টর নোটেশন, দেন উই ক্যান আইদার রাইট দ্য স্কেলার এক্সপ্রেশন অর উই ক্যান রাইট বোথ দ্য স্কেলার অ্যান্ড দ্য ভেক্টর এক্সপ্রেশন। সেটা আমার উপর ডিপেন্ড করবে, আমি দুটোও লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। কিন্তু ভেক্টর নোটেশন অর ভেক্টর এক্সপ্রেশন যদি আমাকে মেনশন করে দেয়, দেন উই হ্যাভ টু রাইট দ্য ভেক্টর নোটেশন। সেখানে কিন্তু আমরা কোনোভাবে কোনো স্কেলার নোটেশনকে লিখতে পারবো না। তাহলে ভেক্টর নোটেশনটা হয় কিভাবে? এইখানে এই যে সাইন থিটা টার্ম আছে, এখানে একটা ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর কাজ করে, যে ক্রস প্রোডাক্ট আমি আগের দিনকে বলেছিলাম, সেই ক্রস প্রোডাক্টের মতন এখানে একটা ক্রস প্রোডাক্ট আছে, যেখানে মানে ফোর্সের ভেক্টর ফর্ম হচ্ছে আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার এই ফোর্সটা কীরকমভাবে ইন্ডিকেট করা হয়, এই দেখ একটা তোদের রাইট হ্যান্ড রুল দিয়ে দেখানো আছে। আমরা যদি রাইট হ্যান্ডটাকে এই ডায়াগ্রামের মতো করে স্ট্রেচ করি, তাহলে দেখ আমাদের এই থাম্ব কোন দিকে ডাইরেক্টেড রয়েছে? ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট। তাহলে আমাকে থাম্বকে স্ট্রেচ করতে হবে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট। আর বাকি যে 4টে ফিঙ্গার আমাদের থাকবে, তাদেরকে আমাকে স্ট্রেট করে প্লেস করতে হবে ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এই দেখ, এই 4টে আঙুল বা এই 4 ফিঙ্গার্স আর প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই রাইট হ্যান্ডের
থাম্ব কোন দিকে ডাইরেক্টেড? ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। আর রিমেনিং 4 ফিঙ্গার্স কোন দিকে ডাইরেক্টেড রয়েছে? ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। যদি এইভাবে আমরা আমাদের রাইট হ্যান্ডটাকে ডায়াগ্রামের মতো করে স্ট্রেচ করে ধরি, তাহলে আমাদের যেটা হাতের তালু বা আমাদের এই যে সারফেসটা, ইনার পার্ট অফ আওয়ার হ্যান্ড, সেটা কোন দিকে থাকছে? সেটা উপরের দিকে থাকছে। তার সাথে পারপেন্ডিকুলারলি ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন দিস ফোর্স উইল অ্যাক্ট। এইটাকে বলা হয় দ্য রাইট হ্যান্ড রুল টু ডিটারমিন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কোনোভাবে প্লেস করতে পারি। যেভাবে প্লেস করি না কেন, আমাকে যদি ফোর্সের ডাইরেকশন ক্যালকুলেট করতে বলে, আমাকে রাইট হ্যান্ডকে এক্স্যাক্টলি এইভাবে ম্যাচ করাতে হবে। থাম্ব উইল বি ইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য রিমেনিং 4 ফিঙ্গার্স উইল বি ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। Then the arrow which will be perpendicular to the inner part of our hand will represent the direction of the magnetic field. তাহলে এই যে আমরা ভেক্টর নোটেশনে এফ ভেক্টরটা লিখেছিলাম, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এইবার এই কন্ডাক্টরের লেন্থ দেখ এল, ফিক্সড। যে স্ট্রেংথের কারেন্ট ফ্লো করছে আই, দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট। আর কি কনস্ট্যান্ট? স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। তাহলে আই, এল, বি, এই তিনটে কোয়ান্টিটি, দিস থ্রি ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর কনস্ট্যান্ট ফর দিস পার্টিকুলার ডায়াগ্রাম। তাহলে অনলি ভ্যারিয়েবল কোয়ান্টিটি ইজ দিস অ্যাঙ্গেল। আমি দেখ এই কন্ডাক্টরটাকে যদি আমরা রোটেট করাই, দিস অ্যাঙ্গেল উইল অলসো চেঞ্জ। তাহলে থিটার ভ্যালু চেঞ্জ করলে ভ্যালু অফ সাইন থিটা উইল চেঞ্জ। অ্যাজ এ রেজাল্ট দ্য ফোর্স উইল অলসো চেঞ্জ। এবার থিটা যদি 90 ডিগ্রি হয়, সাইন 90 উইল বি +1, ফোর্স উইল বি ম্যাক্সিমাম। থিটা যদি হয় 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, সাইন 0 ইজ ইকুয়াল টু 0, সাইন 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, তাহলে ফোর্স হবে 0। এই দেখ, আমি স্পেশাল কেসে কি লিখেছি। ফার্স্টে হচ্ছে কোন পয়েন্টে ফোর্স অ্যাক্ট করবে না। যদি থিটা হয় 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম থিটা 0 ডিগ্রি মিনস দ্য টু লাইনস আর প্যারালাল, থিটা 180 ডিগ্রি ইজ অ্যান্টি প্যারালাল। তাহলে আমরা যদি সাইন থিটার জায়গায় সাইন 0 ডিগ্রি পুট করি, সাইন 0 0, ফোর্স হয়ে যাবে 0। সাইন থিটার জায়গায় যদি 180 ডিগ্রি পুট করি, সাইন 180 ডিগ্রি ইজ অলসো 0, দ্য ফোর্স ইজ 0। তাহলে পরে আমি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে কিভাবে প্লেস করছি? আইদার প্যারালাল, প্যারালাল মিনস থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অর অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল মিনস থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কার সাথে? টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমি যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি অর অ্যান্টি প্যারালালি যদি প্লেস করি, তাহলে পরে সাইন থিটার ভ্যালু হয়ে যাবে 0। সাইন থিটা 0 হয়ে গেলে ওই কন্ডাক্টরের উপর দেখ কোনো ফোর্স অ্যাক্ট করবে না। বাট ইফ থিটা ইজ 90 ডিগ্রি, সাইন 90 ইজ +1, তাহলে আমি যদি আমাদের এই এক্সপ্রেশন আই এল বি সাইন থিটাতে থিটার জায়গায় 90 ডিগ্রি পুট করি, তাহলে সাইন 91 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে দ্য ভ্যালু উইল রিমেন দ্য সেম, সো দ্য ফোর্স উইল বি আই ইন্টু এল ইন্টু বি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স দ্যাট ক্যান অ্যাক্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর থেকে বেশি ফোর্স কখনো অ্যাক্ট করবে না। হোয়াই? বিকজ সাইন 90 ডিগ্রি ইজ
+1 হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা। সেই কারণের জন্য আমাদের এই ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম হোয়েন থিটা ইজ 90 ডিগ্রি। এবার থিটা 90 ডিগ্রি মানে কি? দ্য টু লাইনস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পর লম্ব। তাহলে এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা যদি এই থিটাকে 90 ডিগ্রি করি, তার মানে দ্য কন্ডাক্টর মাস্ট বি প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের এই কন্ডিশনটা কি ইন্ডিকেট করছে? হোয়েন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড নর্মাল, নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলারলি প্লেস করা, নর্মাল টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। যদি আমি নর্মাল না লিখে যদি পারপেন্ডিকুলার লিখতাম একই কথা হতো। প্লেস নর্মাল, আমি তোদের বোঝার জন্য আরো লিখে দিলাম সহজ করে, আইদার নর্মাল অর পারপেন্ডিকুলার, দুটো একই কথা। যদি আমরা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি বা নর্মালি প্লেস করি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে, দ্য কন্ডাক্টর উইল এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম ফোর্স, সব থেকে বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আর যদি আমরা কন্ডাক্টরটাকে প্লেস করি ম্যাগনেটিক ফিল্ডের সাথে আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, ইট উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, কোনো ফোর্সকে ও এক্সপিরিয়েন্স করবে না। এটা ক্লিয়ার হলো কিনা বল, সবাই বুঝতে পেরেছিস কখন ফোর্স ম্যাক্সিমাম হবে আর কখন ফোর্স ম্যাক্সিমাম হবে না? সবার ক্লিয়ার তো? আচ্ছা, আজকে আর একটা পার্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা হয়তো তোদের এফট্রিপলিতে অলরেডি পড়া হয়ে গিয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তোরা এফট্রিপলিতে তোদের ইলেকট্রিক্যাল মোটর কিছু পড়ানো হয়েছে? মোটরের তোর এসি মোটর বা ডিসি মোটর এরকম কিছু পড়েছিস তোরা এফট্রিপলিতে? হ্যাঁ হ্যাঁ স্যার, এসি মোটর ডিসি মোটর পড়িয়েছে ম্যাম। আচ্ছা, মোটর প্রিন্সিপাল বেস্ট করে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপর। আমাদের সবার বাড়িতেই পাম্প মেশিন আছে, যে পাম্প আমরা চালিয়ে আমাদের ওভারহেড ট্যাঙ্কে জল তুলি। সেখানে কি হয়, আমরা পাম্পের সুইচটা প্লেস করলে বা যখন আমরা পাম্পের সুইচটাকে প্রেস করছি, তখন পাম্পটা রোটেট করা শুরু করে এবং মোটরটা ফাংশনিং করে। মনে রাখবি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মধ্যে বা মোটর প্রিন্সিপালে আমাদের কারেন্ট মাস্ট, কারেন্ট না থাকলে কোনো মোটর কিন্তু রান করে না। তাই জন্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে কারেন্ট মাস্ট, ম্যাগনেটিক ফিল্ড মাস্ট। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে আমাদের আননোন থাকে দ্য ডাইরেকশন অফ ফোর্স হুইচ অ্যাক্টস অন দ্যাট কয়েল, যে কয়েলটা মোটরের আর্মেচার, এই যে আর্মেচারটা রোটেট করে ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড, আর্মেচারটা কোন দিকে রোটেট করবে এটা এন্টায়ারলি ডিপেন্ড করে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপর বেস করে। এবার সবাই ডায়াগ্রামটা ভালো করে দেখ। আমরা আমাদের লেফট হ্যান্ডকে প্রথমে কনসিডার করছি, সেই লেফট হ্যান্ডের তিনটে ফিঙ্গার, থাম্ব, ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এই তিনটে ফিঙ্গারকে আমরা স্ট্রেচ করছি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার এদের মধ্যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মধ্যে আমার আননোনটা হচ্ছে থাম্ব, আমার নোন হচ্ছে ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ফোর ফিঙ্গার মানে হচ্ছে এই আঙুলটা, এই আঙুলটা আমাদের রিপ্রেজেন্ট করবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এই ফোর ফিঙ্গারকে অনেকে ইন্ডেক্স ফিঙ্গারও বলে, অসুবিধা কিছু নেই, একই জিনিস। মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করবে কোন ডাইরেকশানে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে। তাহলে আমাদের নোন হচ্ছে কে, ফোর ফিঙ্গার আর মিডল ফিঙ্গার। ফোর ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন অফ কারেন্ট থ্রু দ্য কয়েল।
তাহলে এদের সাথে দেখ থাম্বটা আমি প্লেস করেছি কিভাবে, পারপেন্ডিকুলার টু দ্য ইন্ডেক্স ফিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিডল ফিঙ্গার। তাহলে এই যে থাম্বটা যেটা স্ট্রেচড হয়েছে, সেই থাম্বটা রিপ্রেজেন্ট করবে ওই কয়েলের উপর কোন ডাইরেকশানে ফোর্সটা অ্যাক্ট করছে। এই টোটালটাকে আমাদেরকে যদি ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট লিখতে বলে, তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট টার্ম কি, থাম্ব, ফোর ফিঙ্গার যেটা ইন্ডেক্স ফিঙ্গারও বলতে পারিস, অ্যান্ড দ্য মিডল ফিঙ্গার অফ দ্য লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড নয় কিন্তু, এদেরকে স্ট্রেচ করতে হবে কিভাবে, অল অফ দেম আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে আমাদের এই তিনটে ফিঙ্গার প্রত্যেকের সাথে লম্ব, ইচ অফ দেম আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবারে কি হচ্ছে, মিডল ফিঙ্গার কি করছে, কারেন্টের ডাইরেকশানে থাকবে। মিডল ফিঙ্গার মানে এই ফিঙ্গারটা, এটা থাকবে কারেন্টের ডাইরেকশানে। ফোর ফিঙ্গার পয়েন্টস ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ফোর ফিঙ্গার কোনটা, এই আঙুলটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাকবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানে। তাহলে এই থাম্ব কোন দিকে আমাকে, মানে কোন ডাইরেকশানটা দেবে, থাম্ব পয়েন্ট করবে ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা কারেন্ট ক্যারিং কয়েল যাই আমরা বলি না কেন, তার উপরে যে ডাইরেকশানে ফোর্সটা অ্যাক্ট করবে সেই ডাইরেকশানটাই আমাদের এই লেফট হ্যান্ডের থাম্ব দিয়ে রিপ্রেজেন্টেড হবে। তাহলে আমরা লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার বা ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম্ব তিনটেকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কন্ডিশনে স্ট্রেচ করব। মিডল ফিঙ্গার থাকবে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল, ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার থাকবে ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের স্ট্রেচড থাম্ব থাকবে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অর অ্যাক্টিং অন দ্য কারেন্ট ক্যারিং কয়েল। এই যে এসি মোটর বা ডিসি মোটর, এর মধ্যে কি থাকে, এসি মোটর বা ডিসি মোটরের ইনসাইডে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা আর্মেচার থাকে, সেখানে রেক্ট্যাঙ্গুলার একটা কয়েল থাকে, কারেন্ট ক্যারিং কয়েল থাকে। সেই কয়েলের মধ্যে দিয়ে যেই মোমেন্টে কারেন্ট ফ্লো করা স্টার্ট করে, কখন কারেন্ট ফ্লো করবে, যেই মোমেন্টে আমি সুইচটা অন করব, ইনস্ট্যান্টলি দেখবি ওই আর্মেচারটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা পার্টিকুলার ডাইরেকশানে রোটেট করতে থাকে, আইদার ইন ক্লকওয়াইজ ডাইরেকশান অর ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান। সেটা ডিপেন্ড করবে অন দ্য ডাইরেকশান অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ডাইরেকশান অফ দ্য কারেন্ট। এর সাথে আমাদের আরও কিছু স্ট্রাকচারাল পার্ট থাকে, সেখানে স্লিপ রিং থাকে, কমিউটেটর থাকে, কার্বন ব্রাশেস থাকে, যেগুলো দিয়ে আমরা পুরো স্ট্রাকচারটাকে আমরা আলটিমেটলি এক্সটার্নাল পার্টের সাথে অ্যাড করি। কিন্তু এর বেসিক পার্ট বা বেসিক ল হচ্ছে দিস ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এই যে আর্মেচারটা পার্টিকুলার একটা সার্টেন ডাইরেকশানে রোটেট করতে থাকে, সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে এই ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল দিয়ে আমরা যদি ডাইরেকশান অফ ফোর্স অন দ্যাট আর্মেচার ক্যালকুলেট করি, আমরা দেখব এক্স্যাক্টলি ওই পার্টিকুলার ডাইরেকশানেই কয়েলটা রোটেট করবে। তাহলে মোটর প্রিন্সিপাল ইজ বেসড অন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কিন্তু যদি আমাদের ডায়নামো বা জেনারেটর পড়তে হয়, এসি জেনারেটর বা ডিসি জেনারেটর, মেবি এটাও তোদের এফট্রিপলিতে হয়তো পড়ানো হয়েছে, সেখানে কিন্তু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কাজ করে। রাইট হ্যান্ড রুল কিন্তু আবার ডিফারেন্ট। আমরা জেনারেটর বা ডায়নামো কখন ইউজ করি, যখন পাওয়ার কাট হয়, লোডশেডিং থাকে, তাহলে ডায়নামো বা জেনারেটর রান করালে আমরা কারেন্ট পাবো, আর মোটরকে রান করাতে আমাদের কারেন্টের দরকার। তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে আমাদের ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার নোন থাকে,
থাম্ব আননোন থাকে, রাইট হ্যান্ডে থাম্ব নোন থাকে, ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার নোন থাকে, মিডল ফিঙ্গারটা আননোন থাকে। কারণ জেনারেটর অর ডায়নামোতে আমাকে কারেন্টকে প্রডিউস করতে হবে, সেখানে কারেন্ট আমার কাছে নেই, কারণ লোডশেডিং বা পাওয়ার কাটে আমার কাছে কারেন্ট নেই। সেখানে আমি জেনারেটর বা ডায়নামো রান করিয়ে আমি কারেন্টকে রান করাচ্ছি থ্রু দ্য সার্কিট। তাহলে সেই কন্ডিশনে আমাদের কাছে কারেন্ট আননোন, ডাইরেকশন অফ মুভমেন্ট আর ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড নোন, সেটা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে ডাইরেকশন অফ কারেন্ট আছে, কারণ কারেন্ট না দিলে মোটর চলবে না। ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আছে, কারণ আমরা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। থাম্ব মানে কোন ডাইরেকশনে ফোর্সটা কাজ করবে সেটা আননোন, সেটা আমাদের এই লেফট হ্যান্ড রুল আলটিমেটলি আইডেন্টিফাই করে। তাহলে যদি কখনো কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ মোটর, আওয়ার আনসার উইল বি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। যদি বলে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ডায়নামো অর জেনারেটর, আওয়ার আনসার উইল বি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল সবার কাছে ক্লিয়ার হলো? ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, কারণ আবার 8:25 থেকে অরিত্রাস স্যার ক্লাস নেবেন। আমি নেক্সট মানডেতে আবার একটা ক্লাস নেব, সেটা আমি তোদেরকে বলে দেবো শনিবার, কালকে বা রবিবার দিনকে বলে দেবো। এরকম 7:10-15 থেকে আমি আবার একটা ক্লাস নেব। ঠিক আছে, তাহলে আমি আজকে এই অবধি ক্লাসটা শেষ করছি।